ইউনূস আন্তরিক থাকায় নির্বাচন নিয়ে শঙ্কা নেই, মন্তব্য তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরের। খাগড়াছড়ির সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা এখনো বহাল ১৪৪ ধারা। গুইমারায় সংঘর্ষের ঘটনায় ৩টি মামলা পুলিশের। ভারী বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামে জলাবদ্ধতা, ডুবেছে সড়ক অলিগলি, দোকান ও বাসাবাড়ির নিচতলায়ও পানি, বাসিন্দা ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ। দিনের পর দিন ডাস্টবিন ভাগাড়ে পড়ে থাকছে মেডিকেল বর্জ্য, যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস না করায় বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি, দায় সারা হাসপাতাল ও সিটি কর্পোরেশন। এবং ইসরায়েলি বাধার পরও গাজার দিকে ফ্লোটিলা নৌবহর, উপত্যকার জলসীমায় প্রবেশ করেছে একটি জাহাজ, গ্রেটা থুনবার্গ সহ আটক ২ শতাধিক অধিকার কর্মী, বিশ্বজুড়ে নিন্দার ঝড়। মর্ত থেকে কৈলাসে ফিরবেন দেবী দুর্গা, বিসর্জনের ব্যথা নিয়ে বিজয়া দশমীতে মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর। সকালে দর্পণ ও ঘট বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা। বিসর্জনের আগে ঢাকের তালে সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, অসুর প্রবৃত্তি, ক্রোধ, হিংসা বিসর্জন দেয় বিজয়া দশমীর মূল তাৎপর্য। বছর ঘুরে আবারও সেই সিঁদুরে রাঙা উৎসব, ঢাকের তাল কিংবা শঙ্খের ধ্বনিতে একই সঙ্গে উৎসব আর বিষাদ। সিঁদুরের লাল রঙে রাঙিয়ে ওঠা মুখে বিদায়ের বিষাদ। ঘট বিসর্জনের পর প্রতিমাকে বরণ করে সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা। গত ৪ দিন ধরে চলা পূজা প্রার্থনা আর আনন্দ হাসি শেষে মায়ের চরণে সিঁদুর ছুঁয়ে শেষ দশমীর সকাল। লাল সাদা শাড়িতে নেচে গেয়ে সনাতন ধর্মের মানুষেরা একে অন্যকে সিঁদুর পরিয়ে বিদায় জানাচ্ছেন দেবী দুর্গাকে। মা কিছুদিনের জন্য আসে, দশমীর দিন যতই আমরা আনন্দ ফুর্তি করি একটু তো খারাপ লাগে, মা চলে যাবে, আবার তার জন্য ১ বছর অপেক্ষা করতে হবে। এই যে মানুষের সম্পর্ক এটা তৈরি হয়, এটা একটা দারুণ ভালো, মানে আনন্দ ধারা বহিছে ভুবনে। সারা পৃথিবীতে যে হিংসা দেশ ছড়িয়ে পড়েছে তার অবসান হোক। এনজয় করছি, আর এখন খারাপ লাগছে কারণ মা চলে যাচ্ছে। পুরো পরিবারের সবাই একসাথে হওয়ার এই একটাই সুযোগ, সবাই আসে একসাথে ঘোরাফেরা করে, মাকে দেখা হয়। হিন্দু নারীদের বিশ্বাস, দেবী দুর্গার পায়ে ছোঁয়ানো সিঁদুর সারা বছর সংরক্ষণ করলে সুখ ও সমৃদ্ধি আসে বিবাহিত জীবন ও সংসারে। মায়ের কাছে আমাদের প্রার্থনা যে মা যেন বারবার আমাদের কাছে ফিরে আসুক। মার কাছে আমাদের চাওয়া পাওয়া অনেক, আমরা মন থেকে চাইবো যে মা যেন আমাদের সবসময় ভালো রাখে। বিশ্বের সব মানুষ যেন খুব ভালোভাবে সুন্দরভাবে থাকতে পারে, শুধু নিজের দেশে নয়, সমগ্র পৃথিবীটা যেন সুখ শান্তি বজায় থাকে। আমরা যেন শান্তিতে সবাই মিলে একসাথে থাকতে পারি, এইটাই মায়ের কাছে যাত্রা পথে আশীর্বাদ প্রার্থনা করছি। দশমীর সকালে কল্পরাম্ভ বিহিত পূজা দিয়ে শুরু হয় দশমীর আনুষ্ঠানিকতা। এরপর দেয়া হয় বিশেষ আরতি ও অঞ্জলি। শেষ দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জনের পর শুরু হয় প্রতিমাকে বরণের অনুষ্ঠান। দেবীকে মায়ের রূপে বিদায় জানানোর পাশাপাশি তাকে আগামী বছর আবার ফিরে আসার আকুতিও জানান ভক্তরা। রাজধানীর সবগুলো মণ্ডপে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এদিনও মণ্ডপ পরিদর্শন করেন। সর্বোচ্চ চেষ্টা ছিল এই বছরের দুর্গাপূজাকে সফলভাবে আয়োজনে সাহায্য করা, এবং আমরা মনে করি যে সেটা আমরা পেরেছি। রাজধানীতে 10টি ঘাটে দুর্গার বিসর্জন সম্পূর্ণ হবার কথা রয়েছে। সন্ধ্যার আগে বিসর্জনের আনুষ্ঠানিকতা শেষ করার আহ্বান জানানো হয়েছে। সে লক্ষ্যে বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদের 10টি পয়েন্ট প্রস্তুত রাখা হয়েছে। এবার দেবী মর্তে এসেছিলেন গজ অর্থাৎ হাতির পিঠে চড়ে। সনাতন ধর্মের মানুষদের বিশ্বাস, গজে আগমনের মধ্যে দিয়ে শস্য শ্যামলা হয়ে ওঠে ধরণী। দেবী বিদায় নিচ্ছেন পালকিতে করে। সিঁদুর খেলার আনন্দ এবং বিদায়ের বিষণ্ণতা নিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন ভক্তরা। আসছে বছর আবার মহামায়া বিশ্বময় শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবেন, এমনটাই প্রত্যাশা সবার। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। দুর্গাপূজার বিজয়া দশমীর খবর জানাতে রাজধানীর ঢাকেশ্বরীতে শাতিলা শারমিন, বনানীতে আইরিন আয়াত এবং প্রতিমা বিসর্জনের খবর জানাতে রাজধানীর ওয়াইজ ঘাটে আছেন মাসুদুর রহমান, চট্টগ্রামের পতেঙ্গায় কমলতে এবং
কলকাতায় আছেন সুব্রত আচার্য। সরাসরি শুরুতেই যাচ্ছি শাতিলার কাছে। শাতিলা, মহাশক্তি মহামায়া যে প্রতিরূপ তিনি দেবী দুর্গা, আর সেই দেবী দুর্গার আজকে মর্তে বিজয়া দশমী। হিন্দু ধর্মাবলম্বী বা সনাতন ধর্মের যারা মানুষ আছেন তারা বিশ্বাস করেন যে দেবী দুর্গা আজকে মর্তলোক থেকে কৈলাসে ফিরে যাবেন। আদর করে তারা বলেন মর্তলোক হচ্ছে দেবী দুর্গার বাবার বাড়ি আর কৈলাস তার শ্বশুর বাড়ি। তিনি আসেন প্রতি বছর তার 4 সন্তানকে নিয়ে। 4 সন্তান আজকে কিন্তু শেষ দিনে ভক্তরা সেই 4 সন্তানের যে পায়ে তারা কিন্তু সিঁদুর পরিয়ে দিচ্ছেন। দেখতে পাচ্ছেন পিছনে যে দুর্গা প্রতিমা রয়েছেন তার পাশে রয়েছেন তার 4 সন্তান, এবং শুধু দেবী দুর্গার পায়ে সিঁদুর কিন্তু ভক্তরা পরাচ্ছেন না, অর্থাৎ সরস্বতী, লক্ষ্মী এবং তার 2 ছেলে তাদের পায়েও। দেবী দুর্গা এসেছিলেন যখন 3 ভুবন অর্থাৎ ত্রিলোককে দখল করে নিয়েছিল মহিষাসুর। তিনি চালাচ্ছিলেন ধ্বংসযজ্ঞ। তারই প্রতিবাদে তাকে যখন সমস্ত দেবতারা চেষ্টা করেও পরাজিত করতে পারছিলেন না, তখন জন্ম হয়েছিল দেবী দুর্গার। কিভাবে? সনাতন ধর্ম বলছে যে এই দেবী দুর্গা সমস্ত শক্তিধর দেবতার শক্তি নিয়ে জন্ম নিয়েছিলেন। তিনি শুধু শক্তি নিয়েই জন্ম নেননি, তিনি জন্ম নিয়েছিলেন ভক্তি নিয়েও। এই জন্য তিনি মহাশক্তিধর মহামায়া। এবং দেবী দুর্গার এই আগমনকে স্মরণ করিয়ে দেয় একটি জিনিস, সেটি হচ্ছে অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন একটা সময়ে তার পরাজয় নিশ্চিত। দেবী দুর্গা মর্তলোকে এসেছিলেন এবং মর্তলোকে এসে এই 10 দিন ধরে, অর্থাৎ যে শারদীয় যে দুর্গা পক্ষ অর্থাৎ দেবী দুর্গার যে পক্ষ, সেই পক্ষতে এসে 10 দিন ধরে যুদ্ধ করে কিন্তু মহিষাসুরকে দমন করেছিলেন। যে সেই ক্ষণটিকে স্মরণ করে, অর্থাৎ সেই বিজয়কে স্মরণ করেই কিন্তু আজকে বিজয়া দশমী। দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন 9ম দিনে, এবং সেই 9ম দিনে যখন মহিষাসুরকে তিনি বধ করলেন, বিজয়া দশমী পালিত হয় কিন্তু বিজয়ের উৎসবের মাধ্যমে। এবং বিজয়ের যে উৎসব, এই বিজয়ের উৎসবের মধ্য দিয়েই সনাতন ধর্মের মানুষ মনে করেন যে মর্তলোকে অশুভ যত শক্তি, সেই অশুভ শক্তির পরাজয় ঘটেছে এবং শুভ শক্তির জয় হয়েছে। এবং একটু পরেই আমরা জানি বিজয়া দশমীতে বিসর্জনের জন্য বের হবে এই ঢাকেশ্বরী মন্দির থেকে বিজয় শোভাযাত্রা। কিন্তু ঢাকেশ্বরী মন্দিরের একটি রীতি অনুযায়ী মূল যে প্রতিমা, সেই প্রতিমা বের হবে না, বের হবে কলাবউ। তখন আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। রাজধানীর অনেক জায়গা থেকে কিন্তু প্রতিমা বের হওয়া শুরু হয়েছে। বনানীতে আছেন সহকর্মী আইরিন হায়াত, চলে যাচ্ছি তার কাছে। আসছে বছর আবার হবে, এই প্রত্যাশায় বছর ধরে দেবী দুর্গা মর্তে ফিরে এসেছেন। তবে দেখতে দেখতেই ঠিক বিদায় বেলার ঘন্টা আবারও বেজে গেছে। আজ বিজয়া দশমী, দেবী দুর্গাকে বিদায়ের নানান উদযাপন চলছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বনানী মণ্ডপে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ঢাক ঢোলের আওয়াজে, ধুনুচি নাচের মাধ্যমে, সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় দেওয়ার তোড়জোড় চলছে। যদিও এই উদযাপন শুরু হয়েছে অনেক সকাল থেকে, সকাল 10টা নাগাদ দেবী দুর্গাকে বিদায় দেওয়ার জন্য যে পূজা অর্চনা, বিসর্জনের জন্য যে পূজা, সেটি শেষ করেছেন তারা। এবং 10টা থেকে 10:30টার মধ্যে তারা দেবীর কপালে, গালে, পায়ে সিঁদুর ছুঁয়ে, সিঁদুর অর্পণ করে তারা সিঁদুর খেলা শুরু করেছেন। এই সিঁদুর খেলা দেবীকে নিয়ে বিসর্জন দেবার আগ পর্যন্ত চলবে, যেমনটা তারা আমাকে জানিয়েছেন। এবং 3টার দিকে তারা দেবীকে নিয়ে এখান থেকে বের হয়ে যাবেন এবং পুরো গুলশান বনানী এলাকাটা তারা দেবীকে নিয়ে ঘুরবেন। তারপর সন্ধ্যা নাগাদ, সন্ধ্যা 7টার দিকে তারা দেবী বিসর্জনের জন্য আশুলিয়া যাবেন। শারদীয়া দুর্গোৎসবের সবচেয়ে আবেগঘন মুহূর্ত এখন এখানে। চারদিকে দেখতেই পাচ্ছেন ঢাকের বাদ্য আর রঙের উৎসবে মাতোয়ারা ভক্তরা। আজ বিজয়া দশমী, দেবী দুর্গাকে বিদায় জানানোর এই ক্ষণে সিঁদুর খেলা চলছে, নাচ গান চলছে। যদিও বিদায় বেলা, আবেগ ঘন একটি মুহূর্ত, তারপরও কেউ দেবীকে
কষ্ট ভরা মনে বিদায় দিতে চাইছেন না, নাচে গানে আনন্দে তারা চাইছেন তারা তাদের দেবীকে বিদায় দিবেন। উমা আজ পিতৃগৃহ ত্যাগ করে কৈলাসে স্বামীর বাড়ি ফিরে যাবেন। সনাতন ধর্মাবলম্বীরা যারা আছেন তাদের প্রত্যাশা তারা আবারও এইভাবেই মাকে বরণ করে নেবেন, আবারও মা শুভ কিছু নিয়ে ফিরে আসবেন, এমনটা সনাতন ধর্মাবলম্বীদের আশা। বিসর্জনের খবর জানাতে এই মুহূর্তে আমাদের সহকর্মী মাসুদুর রহমান আছেন ওয়াইজ ঘাটে, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাসুদ। বিনা স্মৃতি স্নানঘাট একেবারেই প্রস্তুত আছে প্রতিমা বিসর্জনের জন্য। ঢাকার যে সকল মণ্ডপগুলো রয়েছে তার বেশিরভাগ মণ্ডপের প্রতিমাই এই বিনা স্মৃতি স্নানঘাটেই বিসর্জন হবে। এটি মূলত কেন্দ্রীয়ভাবে বিসর্জন ঘাট হিসেবে এটাকে নির্ধারণ করা হয়েছে এবং সকাল থেকে এই ঘাটের যে প্রস্তুতি এটাকে বিসর্জনের জন্য প্রস্তুত করতে পূজা কমিটির পক্ষ থেকে সবাই এসে এটি একেবারেই সেভাবেই প্রস্তুতি নিয়েছে এবং এটার জন্য সামনে যেই নৌকাগুলো দিয়ে বিসর্জনের যে প্রতিমা সেটি নিয়ে নদীর মাঝখানে গিয়ে বিসর্জন করা হবে। সেজন্য এখানে আমরা 3টি নৌকাকে দেখেছি রেডি করে রাখা হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী সকাল থেকেই পুলিশের শতাধিক সদস্যকে আমরা দেখেছি তাদের যে কন্ট্রোল রুম, পাশাপাশি আশপাশের যে এলাকাগুলো রয়েছে এন্ট্রি পয়েন্ট, এক্সিট পয়েন্ট সহ গুরুত্বপূর্ণ জায়গায় ওয়াচ টাওয়ার এবং বিভিন্ন বিল্ডিং এর ছাদেও তারা তাদের অবস্থান নিয়েছেন, নিয়ে এই যে সার্বিক এই এলাকার যে নিরাপত্তার চাদরে তারা ঢেকে রেখেছেন। পাশাপাশি যেহেতু এটি নদীতে বিসর্জন হবে সে কারণে আমরা এখানে দেখেছি ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনীর যেই টিমগুলো তারাও তাদের অবস্থান নিয়েছে। ফায়ার সার্ভিস তাদের ট্রলার বোট, ওয়াটার বাইক, স্পিড বোট দিয়ে তারা এই পুরো নদীর যে আশপাশে যেখানে বিসর্জন করা হবে সেই জায়গাগুলো তারা প্রস্তুত করে রেখেছে। এখানে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে ডুবুরি দল এনে রাখা হয়েছে। পাশাপাশি কোস্টগার্ডের যে ট্রলার বোট সেটিও আমরা এখানে দেখেছি তারা এখানে রেখেছে। নৌ পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার জন্য তারাও স্পিড বোট এবং ট্রলার বোট, ওয়াটার বাইক তারা রেখেছে। সার্বিকভাবে প্রতিবারে আমরা একটি আশঙ্কায় থাকে যেহেতু নদীতে নৌকায় করে বিসর্জন দেওয়া হয় সে কারণে নৌকা ডুবির একটি আশঙ্কা তৈরি হয়। সে কারণেই কিন্তু নদীতে যারা কাজ করে তারা সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করে। তো সার্বিকভাবে যেই ঢাকার যে কেন্দ্রীয় বিসর্জন ঘাট এটি একেবারে বিসর্জনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। বিসর্জনের যে শোভাযাত্রা সেটি বিকেল 3টে ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে এই বিনা স্মৃতি ঘাটে এসে শেষ করে আনুষ্ঠানিকভাবে যে বিসর্জন কার্যক্রম সেটি শুরু হবে বিকেলের দিকে। তো এই বিসর্জন এবং বিজয়া দশমীর খবর জানাতে চট্টগ্রামের পতেঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কমল দে। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, একদিকে বৃষ্টি অন্যদিকে উত্তাল সাগর, এর মাঝে শুরু হয়েছে দুর্গাপূজার প্রতিমা নিরঞ্জন। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে ঠিক দুপুর 1টা থেকে এই নিরঞ্জন প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে নগরের বিভিন্ন স্থান থেকে প্রতিমাহী ট্রাকগুলো এসেছে পতেঙ্গা সমুদ্র সৈকত। তবে এবার একটি নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে আমরা দেখেছি পুলিশ, র্যাব, ট্যুরিস্ট পুলিশ এবং সাধারণ পুলিশ যে রয়েছে তাদের পাশাপাশি রয়েছে ফায়ার সার্ভিস এবং আরেকটাই হচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আর বিশেষ করে এই পতেঙ্গা সমুদ্রে লক্ষ লক্ষ সমাবেশ হয় সে যাতে প্রতিমা নিরঞ্জন কোনো দুর্ঘটনা না ঘটে, সাগরে কেউ নামতে না পারে, তা দর্শনার্থীদেরকে চরপাড়া এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। এই যে মেন পয়েন্ট হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকতের, সেখানে শুধুমাত্র যারা নিরঞ্জনে আসছেন তারাই থাকতে পারবেন, অর্থাৎ 2টি অংশে ভাগ করে নেওয়া হয়েছে। এবার আমরা কথা বলেছিলাম পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যেহেতু এখন সাগর উত্তাল হয়েছে দর্শনার্থীরা যদি বা যারা পুণ্যার্থী রয়েছে তারা যদি সাগরে নামে দুর্ঘটনা ঘটতে পারে, আর তাই যারা শুধুমাত্র প্রতিমা বিসর্জন দেবেন তারাই সাগরে নামতে পারবেন, আর বাকি যারা দর্শনার্থী বা পুণ্যার্থী রয়েছেন তাদেরকে সরে যেতে হবে চরপাত যে চড়া এলাকা রয়েছে সেই এলাকা দিয়ে, অর্থাৎ 2টি পয়েন্টে ভাগ করা। চট্টগ্রামে এবার প্রায় 300-র বেশি পতেঙ্গা যে 300 বেশি প্রতিমা মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, সম্পূর্ণ হচ্ছে সুশৃঙ্খলভাবে একদম কড়া নিরাপত্তা ব্যবস্থায়। পুলিশ কর্মকর্তারা আমাদেরকে বলেছেন তারা তাদের পুরো পূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাকে তারা 3টে স্তরে ভাগ করেছিল। একটি ছিল পূজা মণ্ডপ কেন্দ্রিক, অর্থাৎ পূজাকে চলাকালীন 4 দিন। এরপর রয়েছে যারা প্রতিমা নিয়ে পতেঙ্গায় আসবেন তাদের নিরাপত্তা একটি। আমরা দেখেছি চট্টগ্রাম যে ফ্লাইওভারগুলো যেখানে প্রতিমাবাহী
ট্রাকগুলি আসবে তার পুরো এলাকা জুড়ে কিন্তু পুলিশ পাহারা রাখা হয়েছে, অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা সেটা বলা হয়েছে। 4 দিন যেহেতু নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে উৎসব মুখর পরিবেশে দুর্গাপুজো সম্পন্ন হয়েছে, তাই তারা শেষ দিন অর্থাৎ আজকে যেহেতু নিরঞ্জন হচ্ছে এবং পতেঙ্গা সমুদ্র সবচেয়ে বড় নিরঞ্জন প্রক্রিয়াটি হয়, যেটিতে 300-র বেশি প্রতিমা নিরঞ্জন হয় একসাথে, সেই জন্য তার নিরাপত্তা ব্যবস্থাটাকে আরেকটু বেশি রকম সাজিয়েছে। অর্থাৎ এখন যেটা বলা চলে প্রতিমাবাহী যে ট্রাকগুলো রয়েছে নগরীর বিভিন্ন স্থানে, চট্টগ্রাম যে প্রতিমা মণ্ডপ থেকে যেগুলো আসতে শুরু করেছে পতেঙ্গা সমুদ্র সৈকতে, ইতিমধ্যে 10টির বেশি প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যেহেতু 3টার পর থেকে মূল যে প্রতিমা আসাটা শুরু হবে, তাই সেইভাবে তার নিরাপত্তা ব্যবস্থাটি সাজিয়ে রেখেছে। এখন পর্যন্ত এটা বলা চলে চট্টগ্রামের নিষিদ্ধ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া হলো তার মধ্য দিয়ে তারা কিন্তু প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন করছে। ইতিমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন। আরেকটি কথা, যেহেতু সাগরে প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া চলছে, তাই এখানে কোস্টগার্ডের পক্ষ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তো বলা চলে 4 দিন ধরে যে দুর্গা উৎসব চলেছে চট্টগ্রাম জুড়ে, সে উৎসবের আজকে শেষ দিন এবং শেষ দিন উপলক্ষে প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া চলছে। সে নিরঞ্জন প্রক্রিয়াকে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করার জন্য পতেঙ্গা সমুদ্র সৈকতে পুরো নিশ্চিত জাল বিস্তিয়ে রাখেছে। পুলিশ সদস্যরা বলছেন তারা তাদের যেমন সাধারণ পুলিশ সদস্যরা রয়েছে, গোয়েন্দা সদস্যরা। তো বলা চলে বন্দরনগরী চট্টগ্রামে যেমন উৎসবমুখর পরিবেশে দুর্গাপুজো সম্পন্ন হয়েছে, সেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে চলছে প্রতিমা নিরঞ্জন। তো এখন ছিল আমার কাছে পতেঙ্গা থেকে সর্বশেষ। আমরা চলে যাবো এখন কলকাতার খবর জানার জন্য সহকর্মী সুব্রতের কাছে। দেখুন, শারদীয় দুর্গা উৎসবের যে 5 দিনের আয়োজন, সেই আয়োজন শেষ হয়েছে কিন্তু দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে। সেটি হচ্ছে ধর্মীয় শিষ্টাচার বা ধর্মীয় রীতি। এবং তারপর যে প্রক্রিয়াটি হয় সেটি দেবী প্রতিমার মূর্তিকে নিরঞ্জন করা, অর্থাৎ বিসর্জন করা, এবং সেই কেউ স্থানীয় পুকুরে দেন অথবা নদীতে দেন। এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার সবচেয়ে ব্যস্ততম নিরঞ্জন ক্ষেত্র বা বিসর্জন ক্ষেত্র গঙ্গার বাজে কদমতলা ঘাট। এই ঘাটটি ছাড়াও কলকাতা কর্পোরেশনের একেবারে নিয়ন্ত্রিত 22টি ঘাট রয়েছে এবং উত্তর এবং দক্ষিণে মিলে 44টি ঘাট রয়েছে। এই ঘাটেই কিন্তু আজকে দুপুরের পর থেকে এক এক করে বিভিন্ন মণ্ডপের কিংবা বাড়ির পুজোর প্রতিমা আসতে শুরু করেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, স্থানীয় সময় 2:35 পর্যন্ত দশমী রয়েছে এবং তারপরে একাদশী শুরু হবে। এমনিতেই বৃহস্পতিবার অনেকে বিসর্জন দিতে চান না এবং তারপর একাদশী তিথিতে অনেকেই বিসর্জন দেবেন না। সুতরাং আজকে বিসর্জনের এই ক্ষেত্রটি যে এই সময় প্রতি বছরের মতো যেরকম ভাবে ব্যস্ততাপূর্ণ ছিল, সে কারণেই হয়তো খুব একটা ব্যস্ত হয়ে ওঠেনি। কারণ কলকাতা এবং বৃহত্তম কলকাতায় সব মিলিয়ে প্রায় 3500টি মণ্ডপে এবার দুর্গাপুজো হয়েছে। যদি সকলেই আসতে শুরু করতেন তাহলে এতক্ষণে কিন্তু একটা ভিড়ে মানে লোকারণ্য হয়ে যেত, প্রতিমার লাইন আমরা দেখতে পারতাম। এছাড়াও রয়েছে একটা প্রতিকূল আবহাওয়া। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতার কমলা সতর্কতা জারি করেছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের ছায়া রয়েছে, যেটি কিন্তু এই মুহূর্তে পুরীতে অবস্থান করছে। পুরী থেকে কিন্তু কলকাতার দিকে আসছে। সুতরাং সকাল থেকেই আমরা দেখেছি যে থেমে থেমে কখনো প্রবল বর্ষণে বৃষ্টি নেমেছে এবং সে কারণেও কিন্তু বিসর্জনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও কিন্তু ব্যাহত হচ্ছে। তো আপনাদের জানিয়ে রাখি যে 5 দিনের যে শারদীয় দুর্গা উৎসব, ধর্মীয় রীতি অনুযায়ী দুর্গাপুজো শেষ হওয়ার পরেও একটা বড় দায়িত্ব থাকে যে এই এতগুলো মণ্ডপের দুর্গা প্রতিমাকে সুষ্ঠুভাবে নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন করা। তো সেটা রাজ্য প্রশাসন, কলকাতা পুলিশ যৌথভাবে এই কাজ সম্পাদন করে। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বাজে কদমতলা ঘাট থেকে প্রতিমা নিরঞ্জনের আমার কাছে থাকা এই মুহূর্তে সর্বশেষ তথ্য। দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিমা বিসর্জন এবং বিজয়া দশমীর খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তার সফর সঙ্গী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ডক্টর ইউনূস আন্তরিক থাকায় নির্বাচন নিয়ে শঙ্কা নেই। তারেক রহমানের নেতৃত্বে ভোটে অংশ নেবে বিএনপি। নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল 9টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কিছুক্ষণ পর বের হয় গাড়ি বহর। এর আগে নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার রাত 11টায় সফর সঙ্গীদের নিয়ে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধান উপদেষ্টা। মোহাম্মদ ইউনূস,
chief advisor of the interim government. 26 সেপ্টেম্বর অধ্যাপক ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ভাষণ দেন। ভবিষ্যতের রূপরেখা তৈরি। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় অংশ নেন ডক্টর ইউনুস। 30 সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা ইস্যুতে উচ্চ পর্যায়ের সম্মেলনে তুলে ধরেন 7 দফা প্রস্তাব। Towards a sustainable resolution of the crisis, I propose the following actions by the international community. দেশে ফিরে বিমানবন্দরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ডক্টর ইউনুস আন্তরিক থাকায় নির্বাচন নিয়ে শঙ্কা নেই। খুব শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, তার নেতৃত্বেই ভোটে অংশ নেবে বিএনপি। ইন্টারিম সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য এখানে বিরোধী দল হিসেবে আমাদেরও সমর্থন আছে, তো ইনশাআল্লাহ টাইমেই হবে, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। ওনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে পার্টিসিপেট করবে। হি উইল বি লিডিং the BNP into the next national election. দেশে ফিরেছেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এখনও অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘ সফরে প্রধান উপদেষ্টার বক্তব্যে 5 বছর ক্ষমতায় থাকার প্রয়াস দেখা গেছে। এমন বক্তব্য নির্বাচন নিয়ে শঙ্কা বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় ফারুক বলেন, প্রধান উপদেষ্টার সামনে নির্বাচন অগ্নি পরীক্ষা। সুষ্ঠু ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার আত্মবিশ্বাস নষ্ট করার জন্য আশেপাশে অনেক লোক রয়েছে। এ সময় পাহাড়ে অশান্তি সৃষ্টির অপচেষ্টাকারীদের খুঁজে বের করার আহ্বান জানান তিনি। বলেন, নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার পেছনে রয়েছে আওয়ামী লীগ ও ভারত। আপনি এগিয়ে যান, আপনার সামনে কঠিন অগ্নি পরীক্ষায় নির্বাচন, কিন্তু বিভ্রান্তি ছড়ায়। অমুক প্রতীক না দিলে নির্বাচন করব, অমুকটা না দিলে নির্বাচন করব না, গণপরিষদের নির্বাচন না দিলে ভোট করব না। ভোট তো করবেন, রাজনৈতিক কৌশল এগুলো আমরা বুঝি। ভোট না করলে 300 প্রার্থীকে তো আগে নমিনেশন দিয়েছেন। খাগড়াছড়ির সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন। নিহতদের পরিবারকে 3.5 লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত 80 পরিবারকে দেওয়া হয়েছে 30 কেজি করে চাল। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও এখনও বহাল রয়েছে 144 ধারা। এদিকে গুইমারায় সংঘর্ষের ঘটনায় 3টি মামলা করেছে পুলিশ। মারমা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে উত্তাল হয়ে ওঠে খাগড়াছড়ি। সহিংসতায় গুইমারায় নিহত হন 3 পাহাড়ি, আহত হন 16 সেনা সদস্য, 6 পুলিশ সহ অন্তত 1/2 শতাধিক পাহাড়ি বাঙালি। এছাড়া ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয় 1/2 শত বাড়িঘরে। নিহত 3 জনের পরিবারকে 3.5 লাখ টাকা সহায়তা দিয়েছে জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদ। এছাড়া ক্ষতিগ্রস্ত 80 জনকে দেয়া হয়েছে 30 কেজি করে চাল। তবে লুটপাটের শিকার ব্যবসায়ী ও পরিবারগুলো এখন অনেকটাই নিঃস্ব। নিজ বাড়িঘর ছেড়ে অনেকে অন্যত্র আশ্রয় নিয়েছেন। টিভি, ফ্রিজ যা বদিত শেষ। এদিকে মানে গাড়ির মাঝে মারামারি দেখছে যে আমি আমার নিজে গাড়িটা সরে ফেলে গেছে আর কি, সরাইতে আসতেছে তো আর আগুন ধরে গেছে। ধর্ষণ ও সহিংসতার ঘটনার তদন্তে এর মধ্যে কাজ শুরু করেছে জেলা প্রশাসনের 5 সদস্যের কমিটি। হতাহতের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের ক্ষয়ক্ষতির বিবরণ সহ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করছেন। আমরা ইনিশিয়ালি আপনাদেরকে কিছু হয়তো পূর্ণ সহায়তা দিয়ে আমরা পাশে থাকবো। সেনাবাহিনী জানায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে সাজেক সহ অন্যান্য পর্যটন কেন্দ্র। নিরাপত্তা ব্যবস্থা এখন সম্পূর্ণ স্বাভাবিক। আমরা সাজেকের পর্যটন ব্যবস্থাকেও খুলে দিয়েছি, পর্যটকরা আসতে পারেন এবং যেহেতু অবরোধ নেই, সেটা 144 ধারা আছে, কিন্তু জনগণের সবকিছু স্বাভাবিকভাবে তারা করতে পারেন। ব্যবসা বাণিজ্য, দোকানপাট এবং এখানে যারা স্থানীয় জনসাধারণ আছেন তারা স্বাভাবিকভাবে সকল কার্যক্রম সম্পন্ন করতে পারেন। এদিকে খাগড়াছড়িতে সহিংসতায় 700 ও গুইমারার ঘটনায় 250 জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে 3টি মামলা করেছে পুলিশ। সময় সংবাদ, খাগড়াছড়ি। দুপুরের সময় আরো থাকছে।
ছুটির দিনে সড়কে ছড়ল 5 প্রাণ। ফেনীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে নিহত 3। নারায়ণগঞ্জে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় 2 জনের মৃত্যু। ভারী বৃষ্টিতে হাঁটু পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের নিচু এলাকা। এতে বিপাকে পড়েন বাসিন্দারা। দোকানপাট ও বাসাবাড়িও তলিয়েছে পানিতে। ভোর থেকে দুপুর 12টা পর্যন্ত চট্টগ্রামে ৬২.৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা। জনজীবনে ভোগান্তির পাশাপাশি বেকায়দায় পড়তে হয় অ্যাম্বুলেন্সকেও। বৃহস্পতিবার বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর পাঁচলাশ, চকবাজার ও কাতারগঞ্জ সহ বিভিন্ন এলাকা হাঁটু পানিতে তলিয়ে যায়। ঘর থেকে বের হয়ে বিপাকে পড়েন পথচারীরা। পানি ঢুকে পড়ে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও। এই প্লেসটাতে দেখতেছি আমরা সব সময় একটু বৃষ্টি হলে পানি উঠে যায়। তো এটা জনগণের ভোগান্তি, মানুষের ভোগান্তি আমরা সব সময় ভুগতেছি। এইখানে সবসময় পানি ওঠে, ব্যাঙে মুতিলে একটা পানি দূরে যায়। ড্রেনেজ সিস্টেমগুলো ঠিক নাই, আর অল্প বৃষ্টি হলেই আপনার জলাবদ্ধতা সৃষ্টি হয়, যার কারণে মানুষের হাঁটতে অনেক বেশি অসুবিধা হয়। এদিকে পানিতে চলতে গিয়ে নষ্ট হয় বিভিন্ন যানবাহন। ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা। ভাঙ্গাচুরা তো আমরা দেখতে পাই না। এই মনে করেন এখন এই জায়গায় একটা লোক পায়ে গাদাতে ঢুকে গেছে। রোডে থালা পরে, থালার ভিতরে গাড়ি চলান যায় না, চাক্কা ভাঙ্গা যায়। পানি থাকে তখন তো কাস্টমার আসার কোনো সুযোগ থাকে না, কাস্টমার আসে না। আবহাওয়া অফিস জানায় ভোর থেকে দুপুর 12টা পর্যন্ত চট্টগ্রামে ৬২.৫ মিলিমিটার বৃষ্টি হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। ছুটির দিনে সড়ক দুর্ঘটনায় ফেনীতে 3 এবং নারায়ণগঞ্জে 2 জনের মৃত্যু হয়েছে। সকালে ফেনীর দাগনভূঞায় সিলোনিয়া বাজার এলাকায় সুগন্ধা পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দোকানে ঢুকে পড়ে। এতে 2 নারী সহ 3 জন নিহত হন। আহত হন আরও 8 জন। এর আগে ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর ওপর একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এ সময় আরেকটি ট্রাকের সাহায্যে বিকল গাড়িটি টেনে নেওয়ার সময় ডিভাইডারে আটকে যায়। পরে 2 চালক রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। কক্সবাজারের পাহাড়ে পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা নারী ও শিশুসহ 21 জনকে উদ্ধার করা হয়েছে। ভোরে টেকনাফের বাহারছড়ায় গহীন পাহাড়ে অভিযান চালায় কোস্টগার্ড ও নৌবাহিনী। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা। সেখানে তল্লাশি চালিয়ে জিম্মি 21 জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে রোহিঙ্গাও আছেন। তাদের টেকনাফ থানায় হস্তান্তর করেছে নৌবাহিনী। চট্টগ্রাম বন্দরে ব্যাটারি বোঝাই কন্টেইনারে আগুন লাগলেও দ্রুত নিয়ন্ত্রণে আনায় বিপর্যয় থেকে রক্ষা মিলেছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, চীন থেকে কন্টেইনারে ব্যাটারির সঙ্গে আনা হয়েছিল নানা অ্যাক্সেসরিজ। স্পার্ক হয়ে বুধবার রাতে কন্টেইনারের ভেতরেই আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে বন্দরের নিরাপত্তা কর্মী এবং ফায়ার ফাইটাররা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। কন্টেইনার ভর্তি পণ্য পড়লেও বাইরে রাখা অন্য কন্টেইনারের তেমন ক্ষতি হয়নি। দিনের পর দিন ডাস্টবিন কিংবা ময়লার ভাগাড়ে পড়ে থাকছে মেডিকেল বর্জ্য। যথাযথ প্রক্রিয়ায় প্রক্রিয়াজাত করার কথা থাকলেও তা অনেকটা অমীমাংসিত। ক্রমবর্ধমান এসব মেডিকেল বর্জ্য যেমন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, তেমনি বাড়িয়েছে স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি। অনেকটাই দায়সারা ভাবে হাসপাতাল ও সিটি কর্পোরেশন। কামরুল হাসানের প্রতিবেদন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ 24 ঘন্টা সময়ের মধ্যে এসব মেডিকেল বর্জ্য অপসারণ ও ধ্বংস করার নির্দেশনা থাকলেও তা বরাবরই উপেক্ষিত। ফলে এসব বর্জ্য অপসারণের সঙ্গে যারা কাজ করেন তাদের যেমনি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, ঠিক তেমনি এসব বর্জ্য পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে। পর্যাপ্ত লোকবল সংকট এবং যথাযথ কর্তৃপক্ষের নজরদারির অভাবে এসব বর্জ্য দিনের পর দিন ডাস্টবিন কিংবা ভাগাড়ে পড়ে থাকে। পাশাপাশি এমনও অভিযোগ রয়েছে এসব বর্জ্য রিসাইকেল হয়ে পুনরায় রোগীর চিকিৎসায় ব্যবহৃত হয়। 2008 সালে মেডিকেল বর্জ্য নীতিমালা প্রণয়ন করা হলেও তা আটকে আছে কাগজে কলমে। নীতিমালায় অন্যতম শর্ত ছিল মেডিকেল বর্জ্য পুড়িয়ে ফেলতে থাকতে হবে নিজস্ব ব্যবস্থাপনা, সঙ্গে আবশ্যিক জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালায় বলা হয়েছে কঠিন বর্জ্য ধ্বংসের জন্য প্রতিটি হাসপাতালে মেডিকেল ইনসিনারেটর, অটোক্লেভ মেশিন সহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি থাকতে হবে, কিন্তু রাজধানীর হাসপাতালগুলোতে নেই আধুনিক কোনো ব্যবস্থা। অরক্ষিত চিকিৎসা বর্জ্যে তৈরি হচ্ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। বর্জ্য অপসারণের সঙ্গে যারা কাজ করেন তারা জানেন না কোন ধরনের বর্জ্য কিভাবে সংরক্ষণ করতে হবে। হলুদ পাত্রে সংক্রামক বর্জ্য, সবুজ পাত্রে পুনঃচক্রায়নযোগ্য বর্জ্য, লাল পাত্রে ধারালো বর্জ্য ও কালো পাত্রে সাধারণ বর্জ্য সংরক্ষণের নির্দেশনা রয়েছে। সরেজমিনে ঢাকা মেডিকেল কলেজ, বারডেম সহ বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে দেখা গেছে ডাস্টবিনে পলিথিনে মুড়িয়ে ফেলা হচ্ছে বর্জ্য। ঢাকার 2 সিটি কর্পোরেশন এবং সাভার ও নারায়ণগঞ্জ এলাকার সরকারি বেসরকারি হাসপাতাল থেকে দৈনিক 12 থেকে 15 টন মেডিকেল বর্জ্য উৎপাদিত হয়। স্বাস্থ্য ঝুঁকি জেনেও জীবিকার তাগিদে পরিচ্ছন্নতা কর্মীরা এসব বর্জ্য অপসারণে বাধ্য হন। হাতে লাগে, পায়ে গুতা লাগে, শিরিষের এটা মেনটেন করে করতে হবে, সতর্ক হয়ে কাজ করতে হবে। মেডিকেলের যে হাত পাও কাটাগুলা এগুলো সব আমাদের প্রিজম বাংলাদেশ। এই যে রক্তের ব্যালাটগুলা এগুলো যা আছে সব সকালবেলা আমরা এগুলো দিয়ে এটা আমরা যে যুগে আছে এদিকে পেটে রেখে কাজ করি আমরা। অনেক খারাপ লাগে কিন্তু করে যাবো, কি করা। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, মেডিকেল বর্জ্য নিয়ে যে নীতিমালা রয়েছে বাস্তবে এর প্রতিফলন ঘটেনি। দায়িত্বশীলদের কর্তব্যে অবহেলা ও জবাবদিহিতার অভাবকে দায়ী করেন তিনি। মেডিকেল বর্জ্য বা চিকিৎসা বর্জ্য এটা পরিবেশ স্বাস্থ্য ঝুঁকি এবং বাস্তবে মানুষের নিরাপত্তা ঝুঁকি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে সমন্বয়, সহযোগিতা, সচেতনতা, ক্যাপাসিটি বিল্ডিং সেগুলো কিছুই হয় নাই, অথচ যেই সমস্যা সেটা কিন্তু অ্যাকুমুলেট করছে, আরো বাড়ছে। সিটি কর্পোরেশন, স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতাল কর্তৃপক্ষ এগিয়ে এলে বর্জ্য নিয়ে চলতে থাকা দীর্ঘদিনের অব্যবস্থাপনা থেকে মুক্তি মিলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। রাতে শারজায় শুরু হচ্ছে আফগানিস্তান বাংলাদেশ টি-20 সিরিজ। এশিয়া কাপের ব্যর্থতা ভুলে বিশ্বকাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে চায় জাকের আলীরা। পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কৈলাসে ফিরছেন দেবী দুর্গা। বিজয়া দশমীতে বিদায়ের সুর। সিঁদুর খেলায় মাতলেন ভক্তরা। প্রতিমা বিসর্জন ঘিরে নদী ও সমুদ্র পাড়ে কঠোর নিরাপত্তা। জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস আন্তরিক থাকায় নির্বাচন নিয়ে শঙ্কা নেই, মন্তব্য তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরের। এবং ইসরায়েলি বাধার পরও গাজার দিকে ফ্লোটিলার নৌবহর। উপত্যকার জলসীমায় প্রবেশ করেছে একটি জাহাজ। গ্রেটা থুনবার্গ সহ আটক 2 শতাধিক অধিকার কর্মী। বিশ্বজুড়ে নিন্দার ঝড়। এ ছিল দুপুরের সময়। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন আলিফ। ধন্যবাদ আলেশা। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।